নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার আজকের এখনকার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত রোগের চিকিৎসা করতে পারে বা আমাদেরকে সুস্থ রাখতে পারে। বিষয়টা হচ্ছে যে আমরা রোগটাকে কোন স্টেজে নিয়ে আসবো তাদের কাছে, সেটা হচ্ছে আসল কথা। বিভিন্ন রোগের চিকিৎসা কিন্তু ভারতীয় আয়ুর্বেদ করতে পারে এবং সেটা পরীক্ষিত সত্য। আজকে আমরা যে রোগটি নিয়ে কথা বলবো, এই রোগটি নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমরা ইন জেনারেল অন্যান্য রোগ নিয়ে খুব আলোচনা করি। আজকে আলোচনা করব অ্যাজোস্পার্মিয়া নিয়ে। আসুন, এই রোগটা অনেকেই নামটা হয়তো নতুন শুনছেন, কিন্তু এটি আমাদের বন্ধ্যাত্বের একটা কারণ অবশ্যই। এই নিয়ে আমাদের আজকের পথ চলা। তো শুরু করি। ডক্টর খানকে স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত। নমস্কার। তো অ্যাজোস্পার্মিয়া এই রোগটা নিয়ে যদি একটু আজকে আমরা আলোচনা করি ইন ডিটেলস। দেখুন, আমরা অনেকবার এখানে ইনফার্টিলিটি প্রোগ্রাম করেছি আপনি আর আমি, কিন্তু আমরা সবসময় ফিমেল পার্ট নিয়ে ডিসকাশন করি, কিন্তু আজকে আমি মেল পার্ট নিয়েও ডিসকাশন করতে চাইছি। কেন কি আমরা ম্যাক্সিমাম কেসেস পাচ্ছি যেখানে কিন্তু ফিমেল যেরকম দায় হচ্ছে সেরকম কিন্তু মেলও কিন্তু ইনফার্টিলিটির জন্য দায় হচ্ছে। অ্যাজোস্পার্মিয়া এটা কিন্তু এমন একটা সমস্যা যেখানে মেল স্পার্ম কাউন্ট একদম জিরো। নর্মালি মেল স্পার্ম কাউন্ট 15 মিলিয়ন পার মিলিমিটার থাকা উচিত, কিন্তু সেখানে যখনই অ্যাজোস্পার্মিয়া হয়ে যাবে তার কিন্তু স্পার্ম কাউন্ট একদম জিরো হয়ে যাবে। তার আগে আরেকটা কেস আমরা পাই, এটা হচ্ছে অলিগোস্পার্মিয়া, মানে 50 মিলিয়ন্স থেকে কম আছে, জিরো নেই, কম আছে। কিন্তু অ্যাজোস্পার্মিয়া ইজ টোটালি জিরো, যেটা আমরা আজকে মানে প্র্যাকটিসে আমরা কিন্তু প্রচুর পেশেন্ট এমন পাই যারা কিন্তু এই প্রবলেমটাকে ফেস করছে, কিন্তু তারা বুঝতে চায় না বা তারা এই সমস্যাটাকে খুবই লাইটলি নেয়, যা এত হতেই পারে না বা এটা ইম্পসিবল। কিন্তু এটাও কিন্তু একটা ইনফার্টিলিটি অনেক বড় দায় হতে পারে, যেটা আজকে আমি ডিসকাস করতে চাইছি। অবশ্যই। তাহলে আমরা শুরু করি। অ্যাজোস্পার্মিয়া যে রোগটা আপনি কথা বলছেন, সেটি হওয়ার পিছনে কি কি কারণ থাকে? এটা কি বাই বার্থ কারণ হতে পারে নাকি না অন্যান্য জীবনযাপনের কারণে এই রোগটা হয়? দেখুন, অ্যাজোস্পার্মিয়া স্পেসিফিকলি এমন এর কোনো লক্ষণ কিছু নেই। এটা তখনই ধরা পড়ে বা জানা যায় যখন একটা পার্টনার যারা বিয়ে করে, তারা যখন আফটার 1 বছর বা 2 বছর পর যারা যখন দেখায় যে আমি কনসিভ করতে পারছে না ফিমেল পার্টনার, তখন গিয়ে যখনই দুটো পার্টনারকে কিন্তু যখন ইনভেস্টিগেশন করা হয়, তখন আমরা মেল পার্টনারকে আমরা যখন ইনভেস্টিগেশন করাই, তখন আমরা জানতে পারি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাজোস্পার্মিয়া। যেটা একটা খুবই কমন একটা ইনভেস্টিগেশন করা হয়, সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস। সেটা কিন্তু করার পর আমরা জানতে পারি যে পেশেন্টের কোয়ালিটি বা কোয়ান্টিটি কতটা রয়েছে স্পার্ম কাউন্টে। তো এটা করার পর আমরা জানতে পারি এর কারণ, অনেক কিছু কারণ আছে। কারণ মানে কিছু রোগ রয়েছে, তার জন্য কিন্তু লোকের মানে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। লাইফস্টাইল একটা অনেক বড় দায় হতে পারে, যেটা আপনি যারা কিন্তু ড্রাগস ইউজ করেন, প্রচুর ইউজ করেন, অ্যালকোহল ইউজ করছেন, যাদের কিন্তু লাইফে প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি রয়েছে, যারা কিন্তু প্রচুর ডিলে হয়ে বিয়ে করছে, তাদের একটা কারণ হতে পারে। কোনো ধরনের আঘাত স্ক্রোটামে লেগে গেছে বা ইনফ্লামেশন, কোনো ইনফেকশন হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা হতে পারে অ্যাজোস্পার্মিয়া। বা এমন কোনো ট্রিটমেন্ট থ্রু আপনি পাস হয়েছেন, যেমন কেমো রেডিয়েশন একটা কারণ হতে পারে আপনার অ্যাজোস্পার্মিয়া হয়ে যাওয়ার। বা আপনি এমন জায়গায় কাজকর্ম করছেন যেখানে কিন্তু প্রচুর মাত্রায় কেমিক্যাল টক্সিন রিলেটেড আপনি ফ্যাক্টরিতে কাজ করছেন, সেখানেও কিন্তু আপনার এই একটা প্রবলেম হতে পারে। বা কিছু লোক রয়েছে যারা প্রচুর হট টাব ইউজ করে বা সোনা ইউজ করে, তার জন্য কিন্তু একটা মেল পেশেন্টে অ্যাজোস্পার্মিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, মানে অনেকগুলো কিন্তু রিজন রয়েছে, অনেক কিছু কারণ রয়েছে। এবারে আমি একটা পার্টিকুলার জায়গায় একটু আলোচনা করতে চাইছি। আপনি বলছেন লাইফস্টাইল একটা কারণ। কি ধরনের লাইফস্টাইলে অ্যাজোস্পার্মিয়া হতে পারে? দেখুন, লাইফস্টাইল বলতে গেলে ফুড, খাওয়া দাওয়া একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে। সেকেন্ড হচ্ছে যে লেট নাইট জাগা একটা সবথেকে বড় কারণ হয়ে গেছে আমাদের, যেটা আমাদের ফিজিক্যাল হেলথের উপর অনেকটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের ল্যাক অফ এক্সারসাইজ একটা সবথেকে বড় কারণ রয়েছে। তারপর হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, তো আমি বললামই একটা কারণ রয়েছে আমাদের। তো এইসব কিছু কারণের জন্য আমরা দেখি যে আর একটা বয়স, এই সবটা বড় ফ্যাক্টর রয়েছে। যে অনেকই রয়েছে যারা ম্যারেজে প্ল্যানিং অনেক ডিলে করে, মানে 35-40 গিয়ে একটা প্ল্যানিং করছে যে আমি একটা বিয়ে করব। বা অনেকেরা রয়েছে যে বিয়ে করে নিচ্ছে কিন্তু বেবি নেওয়ার প্ল্যানিংটা অনেক ডিলে করছে। তো সেখানে কিন্তু এই একটা কারণ হতে পারে তার অ্যাডজাস্টমেন্টের। ওকে, তা এই রোগটার চিকিৎসা কিভাবে হতে পারে? মানে এটা কি ধরুন যার স্পার্ম নেই, জিরো, তার ক্ষেত্রে কি স্পার্মটা আবার রিপ্রোডাক্ট করা যেতে পারে? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে। বেসিক্যালি 3 ধরনের আমরা অ্যাজোস্পার্মিয়া দেখতে পারি।
একটা হচ্ছে আমরা প্রি টেস্টিকুলার আমরা অ্যাজোস্পার্মিয়া দেখি, একটা আমরা দেখি টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়া, আর একটা দেখি আমরা পোস্ট টেস্টিকুলার অ্যাজোস্পার্মিয়া। তিনটে থেকে যেটা বেসিক্যালি প্রবলেমটা হয়, যেটা আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা রয়েছে, যা অনেক লোক রয়েছে যেখানে কিন্তু অবস্ট্রাকশন রয়েছে, এই জন্য প্রোডাকশনটা হচ্ছে না। কিছু লোক রয়েছে যাদের কিন্তু হরমোনাল অনেকটা সাপ্রেস হয়ে গেছে, হরমোন ঠিকঠাক ফাংশন করছে না, যেমন টেস্টোস্টেরন বা এফএসএইচ যে হরমোনটা রয়েছে সে ঠিকঠাক কাজ করছে না, এই জন্য প্রোডাকশনটা ঠিকঠাক হচ্ছে না। অনেক লোক রয়েছে যাদের কিন্তু স্ক্রোটাম যেটা টেস্টিক্যাল রয়েছে সেখানে কিন্তু কিছু ডিফেক্ট এসে গেছে। তো এই তিনটে কারণের জন্যই কিন্তু আমরা একটা অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট আমরা পাই। তো আমাদেরকে সবথেকে প্রথম আমরা ডায়াগনোজ করতে হবে যে অ্যাজোস্পার্মিয়া হওয়ার কারণটা কী আছে। আমরা আসবো আলোচনা, একজন ফোন ধরে আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে শোভা পাল বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের একটা কোমরে হাড়, একটা হাড়ের উপরে চেপে আছে, আর চেপে গেছে, আর নাচটা খুব করছে। অনেক ডাক্তার দেখিয়েছি, আর 15 বছর ওনাকে সবাই বলছে অপারেশন করতে হবে। এই জন্য আর পা হাতে দিন হচ্ছে, কোনো পা ফেলতে পারছে নি, তলা পর্যন্ত সব দিন করে, আর পা হাতের যন্ত্রণা হয়, হাতের গাঁঠে গাঁঠে যন্ত্রণা, পায়ে। আপনার ছেলের বয়স কত বললেন? বয়স 45 থেকে 40 হবে। মানে 15 বছর ধরে সমস্যায় ভুগছেন। রোগে কিছু নাম বলা হয়েছে? হ্যাঁ, অনেক অনেক হয়েছে, অনেকবার এমআরআই হয়েছে, অনেক ডাক্তারও দেখিয়েছি, হাঁটার। না ডক্টরবাবু, রোগে কোনো নাম বলা হয়েছে ওনার? রোগে বলছে যে ওটা নার্ভ চেপে দিচ্ছে হাড়টাকে কোমরে, সেইটা থেকে হচ্ছে। আপনাকে কি বলেছে? এমআরআই কি হাড় উপর হাড় বসে গেছে? হ্যাঁ, হাড় একটা হাড়ের চেপে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অপারেশন করার দরকার নেই, এটা আমি আপনাকে বলতে পারি, কেন এইসব সমস্ত রোগের কিন্তু ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, মেডিসিন আর পঞ্চকর্মা মারফতে। আপনি ঝাড়গ্রাম থেকে বলছেন, খড়গপুর মেছেদা আমাদের চেম্বার রয়েছে, ছেলেকে নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন। আর 15 বছর অবশ্যই আপনি অনেকবার এমআরআই, অনেকবার এক্সরে রিপোর্ট অবশ্যই হয়ে গেছে আপনার কাছে, সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। রিপোর্ট দেখার পর যে মেডিসিন আমরা দেবো ঠিকঠাক ইউজ করবেন, খাবেন, আর যতদিন আমরা চিকিৎসা করতে বলবো ততদিন চিকিৎসা করবেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে, অপারেশন করার দরকার পড়বে না। এটা আমি বারবার বলছি যে প্রচুর লোক রয়েছে যারা কিন্তু কোমর বা ঘাড়ের অপারেশনের জন্য আমাদের এখানে চিকিৎসা করাচ্ছে, যে অপারেশন করবো না, মেডিসিন খেয়ে আমাদেরকে সুস্থ করুন, তারা আমাদের ট্রিটমেন্টে অনেক ভালো সুস্থ রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি পূর্ণিমা রায় বলছি কিরিপুর থেকে। বলুন পূর্ণিমা। বলছি আমার হাজবেন্ডের পায়ে খুব ব্যথা, মানে পা ফেলতে পারেন না। হ্যাঁ, পাটা তুলে ফেলতে পারেন না। পা মানে মানে পা তো অনেক বড় হয়ে, পার্ট কোন জায়গায় ব্যথা হচ্ছে? পুরো পা না শুধু হাঁটু? কোমর থেকে নিয়ে বেশিরভাগ ওই হিপ জয়েন্ট যেটা। আচ্ছা, কোমর থেকে নিয়ে পা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, হিপ জয়েন্ট। মানে উনি পা ফেললে হাঁটতেই পারেন না। কবে থেকে হচ্ছে না প্রবলেমটা? এটা বছর খানেক হচ্ছে দাদা। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। এমআরআই বা এক্সরে রিপোর্ট কিছু করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব করা আছে, সব। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তাহলে আপনি এক কাজ করুন, পেশেন্ট আসতে পারলে ঠিক আছে, নাহলে কোনো প্রবলেম নেই। আপনি ওই রিপোর্টগুলো নিয়ে, আপনি খিদিরপুর থেকে বলছেন, দেখুন কোন চেম্বার আপনার পাশে পড়বে। যোধপুর কালীবাড়িও আপনি আসতে পারেন বা দমদমও আপনি আসতে পারেন। সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। 1 বছর থেকে চিকিৎসা করছেন, তো আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে দেখুন, রেজাল্ট আপনি পেয়ে যাবেন, এটা আমি আপনাকে বলছি। আমরা এবার যাই, আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করছিলাম অ্যাজোস্পার্মিয়া নিয়ে, এটা নিয়ে আলোচনা করি। এবার ট্রিটমেন্টের জায়গা থেকে আলোচনাটা শুরু করি। তো আমি বললাম যে কারণটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কেন অ্যাজোস্পার্মিয়া আপনার হয়ে গেছে, কেন হয়েছে, এটা ফাইন্ড আউট করা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনি বলেন, মানে রুট কজটাতে যাওয়া দরকার। অবশ্যই কারণটা জানার খুবই দরকার আছে, কেন আপনি কারণ না জেনে আপনি কারো ট্রিটমেন্ট এমন করতে পারবেন। হতে পারে অনেক পেশেন্ট থাকে যে একটা দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর ভ্যাসেক্টমি করিয়ে নেয়, আর এবার আপনি হিস্ট্রি না জেনে আপনি সেই পেশেন্টকে তো আবার তার স্পার্ম কাউন্ট বাড়াতে পারেন না, কেন সে অলরেডি একটা অপারেশন করিয়ে নিয়েছে, মানে স্পার্ম কাউন্টটাকে টোটালি অফ করার জন্য। এই জন্য কারণটা জানা খুব দরকার আছে, হিস্ট্রিটা জানা খুব বেশি দরকার আছে। এটা জানার পর আমাদের যে মেডিসিন আয়ুর্বেদে তো মানে এইসব মানে আমাদের বাজিকরণ যে সমস্যাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো মেডিসিন রয়েছে, কেন কি স্পার্ম কাউন্ট বাড়ানোর জন্য খুব
খুবই মানে এমন এমন মেডিসিন রয়েছে, আমরা ডেট 3 থেকে 4 মাস চিকিৎসা করার পর আমরা সিমেন অ্যানালিসিস আবার করিয়ে দেখিয়ে দিই যে পেশেন্টের স্পাম কাউন্ট অনেকটাই বেড়ে গেছে। কেন কি স্পাম কাউন্ট সিমেন অ্যানালিসিস করে আমরা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো না অ্যাপ্রোপ্রিয়েট না থাকার জন্য অনেকরাই কিন্তু কনসিভ করতে পারে না। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি যখন প্রপারলি থাকবে তখনই একটা পার্টনার কিন্তু কনসিভ করতে পারে না। শুধু একটা ফিমেলের উপর আমরা দায়ী দিয়ে তাকে চেপে তাকে শুধু জোর জবরদস্তি করে ওষুধ খাওয়ানো, এটা কিন্তু ঠিক নেই। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ঝাড়গ্রাম থেকে বলছি, সৌমিতা গাঙ্গুলি। বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমাদের প্রেগন্যান্সি আসছে না। আমার হাজবেন্ডের দুজনেরই রিপোর্ট নর্মাল আছে। দুজনেই নর্মাল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেরই রিপোর্ট সমস্ত কিছুই করা হয়েছে, নর্মাল আছে। তবে আমার থাইরয়েড আছে। থাইরয়েড সমস্ত রিপোর্ট নর্মাল আছে মানে কি রিপোর্ট করা হয়েছে? এমনিতে থাইরয়েড আমার করা হয়েছে, বাকি সুগার, প্রেশার বা প্রেগন্যান্সির জন্য যে যে টেস্টগুলো করার দরকার মোটামুটি সবগুলোই করা হয়েছে, কিন্তু সেটাতে সবকিছুই নর্মাল আছে। তবুও মানে ট্রাই করছি, কিছু হচ্ছে না। হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস করা হয়েছে? হ্যাঁ 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 করা হয়েছে। ঠিক আছে আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার দুজনকেই বলবো আমাদের চেম্বার ভিজিট করুন, আর আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। রিপোর্ট আমাদেরকে দেখার খুবই ইম্পর্ট্যান্ট দরকার রয়েছে। আমি জানি না আপনি AMH বলে একটা রিপোর্ট আছে সেটা করেছেন কি করেননি, একবার সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, একবার আপনাদেরকে রিপোর্টগুলো দেখান। কেন অনেক সময় অনেক কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে জানানো হয় না বা বলা হয় না, কেন সেটা কিন্তু সলভ করতে পারেন না, মানে অন্য জায়গায় সলভ হয় না। কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদে প্রত্যেক ইনফার্টিলিটি সমস্যার জন্য কিন্তু রেজাল্ট রয়েছে। আপনাকে একবার আমাদের সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আর উনি ঝাড়গ্রামেই থাকেন, আপনাদের তো খড়গপুরে চলে আসতে পারবেন। খড়গপুরে আসতে পারবেন। আপনারা একটু নোট করুন, এই যে ফোন নাম্বারটা রয়েছে একটা হলুদ বক্সের মধ্যে, ফোন নাম্বারটা দেখুন, এই যে আমরা বসে আছি, এই যে আমার হাতের নিচে যে বক্সটা, এই দুটো ফোন নাম্বার আপনি নোট করে নিন। আপনারা প্রত্যেকেই যারা দেখাতে চাইছেন, যারা ইচ্ছুক, তারা কিন্তু এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন। কবে কোথায় চেম্বার ডিটেলসটা যাচ্ছে, স্ট্রিপে আসছে। এর পাশাপাশি কলকাতা এবং কলকাতার দমদম জংশন চেম্বার, হাওড়া ময়দান চেম্বার এবং হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার নিয়মিত চেম্বার। প্রত্যেক বুধবার হচ্ছে হাওড়া ময়দান, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন, আর প্রত্যেক রবিবার দিন রয়েছে হচ্ছে প্রত্যেক শুক্রবার হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, এবং প্রত্যেক রবিবার দিন আপনারা পাবেন দমদম এবং যোধপুর পার্ক কালীবাড়ি, দু জায়গাতেই। সুতরাং যারা যেখানেই রয়েছেন মোটামুটি এই চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কলকাতার বাইরে যে জেলার চেম্বার, সেগুলো মাসে 2টো করে চেম্বার, এবং আগরতলাতে, ত্রিপুরা আগরতলাতে মাসে 1বার চেম্বার, আসামের গৌহাটিতেও মাসে 1বার চেম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বলছি। হ্যাঁ, আপনার নাম? হ্যালো, আপনার নাম? আমার নাম হলো রঞ্জিত ধর। কোথা থেকে ফোন করেছেন? আমি বিরাটি চাঁদপুর পল্লীর থেকে, কলকাতা একাশি। হ্যাঁ বলুন। বলছি আমার বাড়ির লোকের আর্থারাইটিস নয়, নার্ভের প্রবলেম হয়েছে। আমি ধরুন বাংলা ইউনিভার্সিটি থেকে, তারপরে আপনার কল্যাণ এমস থেকে, আমাদের লোকাল যে বড় বড় ডাক্তার আছে তাদের দেখাচ্ছি, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কিছু, বুঝেছেন? মানে ওষুধ আজকে ধরুন 1 বছর ধরে এই সিমটম চলছে, কিছু হচ্ছে না, মানে মাথাটা আস্তে আস্তে গন্ডগোল করছে। এবারে ব্যাপারটা হলো যে এই যে চিকিৎসা হচ্ছে, চিকিৎসা ইমপ্রুভ কিছু হচ্ছে না, লস হচ্ছে উল্টো। পেশেন্টকে? ওনার স্ত্রী। হ্যাঁ, আমার ওয়াইফ। বয়স কত ওনার? হ্যাঁ, ওনার বয়স কত? বয়স আপনার হলো 49। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনাকে একটাই কথা বলবো, আপনি বিরাটি থেকে বলছেন, আপনি দমদম থেকে বলছেন, আপনি না বিরাটি থেকে বলছেন, দমদম কাছে। হ্যাঁ, দমদম আপনার পাশে হবে। আর আপনি 1 বছর আপনি মডার্নকে সময় দিয়েছেন, মডার্নপ্যাথিকে। আমি আপনাকে এটাই বলবো, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। মানে আমরা বেসিক্যালি আজকে আপনাদের মতন পেশেন্টদেরকে, ক্রিটিক্যাল পেশেন্টদেরকে সলভ করছি আমরা, কেন আয়ুর্বেদে সবসময় রুট কজ থেকে ট্রিটমেন্ট করা হয়, আর আমাদের মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মা থেরাপি খুবই সুন্দর রেজাল্ট দেয়। তো এই জন্য আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার একবার ভিজিট করুন। হ্যাঁ, আমরা আজকে যে রোগটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইনফার্টিলিটির একটা অন্যতম কারণ অ্যাজিওস্পার্মিয়া। এই রোগটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চা আসবে না, এবং এই ট্রিটমেন্টটা কি, এটা তার মানে কিওরেবল একটা ডিজিজ বলবো? অবশ্যই অ্যাজিওস্পার্মিয়া কিউরেবল ডিজিজ বলুন আপনি, অলিগোস্পার্মিয়া কিউরেবল ডিজিজ।
কেন কি ট্রিটমেন্ট এমন এমন মেডিসিন আমাদের রয়েছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন আমাদেরকে অবশ্যই করতে এটা হবে। করতে হবে। একটা টেলিফোন নিয়ে এগোচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, পূর্ব বর্ধমান থেকে মঙ্গলময় প্রামাণিক বলছিলাম। আরেকবার বলবেন? পূর্ব বর্ধমান থেকে মঙ্গলময় প্রামাণিক। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম আমার স্ত্রীর ওই কোমর এলাকায় এবং কোমর থেকে ওই বাঁ দিকে পায়ের দিকে পা পর্যন্ত ঝিনঝিন করে ব্যথা হয়। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। হ্যাঁ বলছি আমার স্ত্রীর কোমরে ব্যথা বাঁ দিকটা বেশি এবং বাঁ দিক থেকে কোমরের থেকে একদম পা পর্যন্ত ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা হয় মাঝে মধ্যে। কোমরে কোনো এক্সরে করা হয়েছে? না, হয়নি এখনো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। কোমরে একটা এক্সরে করে আপনি বর্ধমান যোগাযোগ করুন। বর্ধমান আমার চেম্বার রয়েছে। সোমবার থেকেই আমি কিন্তু আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, বর্ধমান 5টা চেম্বার আমার পরপর রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিন। দেখুন, রোগ যদি হয়ে থাকে না, দেখানোটা ভীষণ জরুরি। মানে আপনারা হয়তো ভাবছেন আমি টিভিতে বলবো, এখান থেকে ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে দেবেন, তা কিন্তু নয়। আপনার প্রবলেম, আপনারও সিমটমস আমার সিমটমস এক হতে পারে, কিন্তু আমাদের দুজনের ওষুধ বা আমাদের লাইফস্টাইল এক নয়, যার ফলে ট্রিটমেন্টটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার যেটুকু নিজের মনে হয় তাই। আপনি একদম ঠিকই বলেছেন কি আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ডায়াগনোসিস। আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে একদম রুট লেভেল গিয়ে জিনিসটাকে ধরে নেওয়া। কেন কি ওষুধ বাজারে অ্যাভেলেবেল রয়েছে, মানুষ সবাই জানে। এই যে অ্যাজোস্পারমিয়া প্রবলেমটা রয়েছে, অনেক লোক অনেক কিছু জিনিস বলে দিতে পারে। অ্যাজোস্পারমিয়া হলে আপনাকে বলে দেবে এই মেডিসিন খান, ওই মেডিসিন খান। আয়ুর্বেদে আপনাকে অনেক লোক বলে দেবে অশ্বগন্ধা খান, আপনি কাপিকাচু খান, অনেক কিছু জিনিস বলে দেবে। কিন্তু মেন হচ্ছে একটা কারণ যে কেন এই লোকটা অ্যাজোস্পারমিয়া থেকে সাফার করছে। আপনি 10টা লোকে প্রবলেম হচ্ছে না, কিন্তু একটা লোকে অ্যাজোস্পারমিয়া কেন হয়ে গেল, তার একটা কারণ নিশ্চয়ই রয়েছে। সেই কারণটাকে ফাইন্ড আউট করা, তখন কি একটা মানুষ প্রপার মেডিকেশনে সুস্থ হতে পারে। এই যে আমরা ফোন শুনলাম যে বিরাটি ফোনে উনি বললেন 1 বছর থেকে ওনার মিসেসের ট্রিটমেন্ট উনি করছেন, কোনো ফল পাচ্ছেন না, উপরন্তু এখন আস্তে আস্তে মাথার ডিটেরিওরেট করছে, আর ডিটেরিওরেট করছে পেশেন্ট। কারণ এটাই রয়েছে, কেন আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট চলছে আপনার। আপনি গিয়ে লক্ষণগুলো বললেন যে এই ডক্টরবাবু এই লক্ষণগুলো হচ্ছে, ডক্টরবাবু লক্ষণ দেখে আপনার সব ওষুধ দিয়েছে, আপনাকে ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন না। কিন্তু ওই জিনিসটা যখন আপনি আয়ুর্বেদে এসে ট্রিটমেন্ট করাবেন, ডিফারেন্সটা কোথায়? আমরা সিমটোমের ট্রিটমেন্ট করি না। এটাই আমাদের সবথেকে বেস্ট পয়েন্ট রয়েছে। এটাই আমাদের সবথেকে আমি বলতে পারি আছে ক্রিটিক্যাল রোগকে ভালো করা আমাদের সবথেকে পাওয়ারফুল পয়েন্ট রয়েছে, যে রুট কজ থেকে ট্রিটমেন্ট করা। আমাদের এখানে নি রিপ্লেসমেন্ট পেশেন্ট বা কোমরের অপারেশন, ঘাড়ের অপারেশন পেশেন্ট, তারা কিভাবে ভালো হচ্ছে। আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ইন্দ্রজিৎ হালদার বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কঞ্জলি থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার মায়ের গলব্লাডারে স্টোন পড়েছে, মানে এক্সরে করতে ডাক্তারবাবুকে দেখাতে বলছে যে গলব্লাডারে স্টোন পড়েছে। মায়ের মানে পেটেতে পেন হচ্ছে, রাত্রে ঘুমাতে পারছে না। অপারেশন না করে বুঝবে কোনো অভ্যাস থাকে, সেই জন্য। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আমি অনেকবারই বলে দিয়েছি যে গল স্টোনে অপারেশন একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। মানে ট্রিটমেন্টটা, মেডিসিনাল ট্রিটমেন্ট উপর আপনার একটা রিস্ক হতে পারে। কিডনি স্টোন ইজিলি ওষুধে সলভ করা যায়, গল ব্লাডারের স্টোনটা রিস্কের ব্যাপার আছে। তো দেখুন, যখন খুব বেশি কমপ্লিকেটেড হবে তখন আপনি অপারেশনটাই বেস্ট অপশন হবে। অপারেশন করে এটা প্রবলেমটা সলভ করে নিন, একবারই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। কেন কি গল ব্লাডার স্টোনে যখনই আমাদের সামনে একটা সিবিডি, কমন বাইল ডাক্ট বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু যখনই কোনো অবস্ট্রাকশন হলে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল প্রবলেম, আপনার মা চলে যেতে পারে। তো রিস্ক নিতে পারলে আপনি নিতে পারেন, আদারওয়াইজ আপনি অপারেশন করিয়ে নিন। মানে গল স্টোনের ক্ষেত্রে আপনি অপারেশনটাকে প্রেফার করেন? আমি প্রেফার করি ওটি। আর কিডনি স্টোন বা অন্যান্য কিছু সেক্ষেত্রে আপনি মেডিসিনাল একদম খান, মেডিসিন খেয়ে আপনার কিডনি স্টোনটা ক্লিয়ার করে নিন, কিন্তু গল স্টোনের ক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না। এই ট্রান্সপারেন্সিটা কিন্তু ভীষণ দরকার। আজকে কিন্তু আপনারা যখন বেদজ্ঞানের অনুষ্ঠান দেখছেন, এই ট্রান্সপারেন্সিটা কিন্তু আপনাদের চোখে পড়ছে যে কতটা ট্রান্সপারেন্ট রয়েছেন ডক্টর খান তার ট্রিটমেন্টের জায়গায়। যাই হোক, আমরা অ্যাজোস্পারমিয়া নিয়ে কথা বলছিলাম। আপনি বললেন যে এই রোগটা ট্রিটেবল এবং এটা কিউরেবল, দুটোই। হ্যাঁ, তো আমি বলছিলাম যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর পজিটিভ ফ্যাক্টর জানা খুবই দরকার। আমাদের আয়ুর্বেদে যেটা নিদান, পরিবর্তন, শোধন অ্যান্ড সমন 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। সেই 3টে লাইন অফ ট্রিটমেন্টের মারফতে আমরা অ্যাজোস্পারমিয়া প্রবলেমটাকে পুরোপুরি নির্মূল করে দিই, পুরোপুরি সলভ করে দিই। কেন কি আপনি যখন ফার্স্ট রিপোর্ট নিয়ে আসবেন, সেই রিপোর্টটাই কিন্তু আলটিমেটলি আমরা 3 মাস পর বা 6 মাস পর যখন রিপিট করে দেখতে পারবো, তখনই আমরা হাতে বুঝতে পারবো যে আলটিমেটলি ইম্প্রুভমেন্টটা কতটা হয়েছে।
কেন এটা রিপোর্ট বেসিস ট্রিটমেন্টই ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন আপনার রিপোর্টটাই বললো যে আলটিমেটলি আপনার স্পন কাউন্টটা 0 হয়ে গেছে, সেই রিপোর্টটাই কিন্তু আলটিমেটলি বলবে যে আপনার স্পন কাউন্টটা বেড়ে গেছে। তো এটা পুরোপুরি একটা 3 থেকে 6 মাসে একটা কোর্স রয়েছে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া নিয়ে, অর্থাৎ আপনাদের বন্ধ্যাত্বের একটা কারণ, এবং পুরুষদের শুক্রাণু 0, মানে স্পামটা একদম 0 হয়ে যাওয়া। এটা বাই বার্থ নয়, এটা আপনাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে, এবং এটার একটা ট্রিটমেন্ট রয়েছে, এবং ভারতীয় আয়ুর্বেদে এই ট্রিটমেন্টটা কিন্তু খুব সূক্ষ্ম সুন্দরভাবে রয়েছে। এটা আজকের আলোচনা থেকে আমরা একটা জায়গায় পৌঁছালাম। এই যে আপনি বললেন না যে আমাদের মডার্ন লাইফস্টাইল কারণ, কি কি কারণ আপনি একবার শুরুতে বলেছিলেন, আমি যদি আরেকবার একটু নেই, এই মানে আমাদের যে বিহেভিয়ারের জন্য এটা হতে পারে। দেখুন, সব থেকে বেশি প্রবলেমটা রয়েছে আমাদের অ্যাডিকশন সব থেকে বেশি আমাদের এই হেলথে ইম্প্যাক্ট ফেলে আমাদের। সেকেন্ড হচ্ছে আমাদের খানপান, খাওয়া দাওয়া আমাদের খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি খানপান আপনি প্রপার না করতে পারলে সেটাও কিন্তু আমাদের হেলথে ইম্প্যাক্ট পড়ে। আমাদেরকে যতটা রেস্ট নেওয়া দরকার, যতটা ঘুম হওয়া উচিত, আমাদের রাত্রেবেলা বেসিক্যালি 5 থেকে 6 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা যেটা স্লিপ দরকার, সেটা না হলেও কিন্তু আমাদের হেলথের উপরে ইম্প্যাক্ট পড়ে আমাদের। তারপর হচ্ছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি, খুব বেশি স্ট্রেস টেনশন অ্যাংজাইটিটাও আমাদের হেলথের উপর অনেকটা ইম্প্যাক্ট পড়ে আমাদের। তো এইসব কিছু জিনিস রয়েছে যেটা মানে পেশেন্টকে আমাদেরকে কাউন্সেলিং করা উচিত বা বোঝানো উচিত, যে কেন কি অনেক লোকই রয়েছে খাওয়া দাওয়া সে ঠিকঠাক করে না, তো আলটিমেটলি সেই ধাতু ক্ষয় আমাদের শরীরে হয়ে যায়। তো খাওয়া দাওয়া যারা কিন্তু মেডিসিন আপনি যখন নিচ্ছেন, পঞ্চকর্মা যখন আপনি করছেন, প্যারালালি কিন্তু খানপানটাও আপনাকে ঠিকঠাক রাখতে হবে, তাতে কী হবে যে ধাতুগুলো রয়েছে আপনার, সেই ধাতুগুলো কিন্তু মানে আপনি ট্রিটমেন্ট করছেন, মেডিসিন নিচ্ছে, সেদিকে তার জীবনযাপন ভুলভাল রাইট। আপনি বাড়িতে গিয়ে অ্যালকোহল খাচ্ছেন, বাড়িতে গিয়ে আপনি সেই অ্যাডিকশন আপনি করছেন, আপনি অ্যাডিকশনে তো অনেক কিছু জিনিস রয়েছে। তবে ধরুন অনেক বাচ্চারা স্কুল লাইফে ড্রাগসের অ্যাডিকশন এসেছে, তাদের ক্ষেত্রে ইন ফিউচার এটা হতে পারে। হ্যাঁ, শিওর হতে পারে। যারা খুব বেশি চেইন স্মোকার রয়েছে, স্মোকিংও এক্স্যাক্টলি হতে পারে। এটা আপনার আলটিমেটলি ইন ফিউচারে গিয়ে আপনার ইম্প্যাক্ট পড়তেই পারে আপনার। সুতরাং লাইফস্টাইলটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে পঞ্চকর্মার কি ভূমিকা রয়েছে? আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, পঞ্চকর্মা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে, ডিটক্সিফিকেশন একটা ফ্যাক্টর তো রয়েছে। সেকেন্ড রয়েছে যে পেশেন্টরা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বা ইনসোমনিয়া থেকে যারা সাফার করছে, তাদের জন্য কিন্তু পঞ্চকর্মা আমাদের শিরোধারা, শিরোবস্তি, নশ্যম, এটা খুব সুন্দরই কাজ করে আমাদের। কেন কি ন্যাচুরালি আমাদের যখন ঘুম নর্মাল হবে, আমাদের মানে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমবে, তো ন্যাচুরালি আমাদের শরীর কিন্তু অনেকটাই স্ট্রং হবে, বিল্ড হবে। আর ডিটক্সিফিকেশন তো আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ রয়েছে, কেন স্রোতগুলো যখন ক্লিয়ার থাকবে আমাদের, তো ওষুধ কিন্তু টার্গেট সেল পর্যন্ত গিয়ে কাজ করবে একটা। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। নামটা বলুন দয়া করে। অসিত বলছ। হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, আমার সুগারের সমস্যা। বলুন। হ্যাঁ, আমার সুগারের সমস্যা। কত বছর থেকে? সুগার আমার এই 2 বছর ধরে ধরা পড়ে। আগে ছিল কিনা বলতে পারছি না, তবে আমি বিদেশ যাবো বলে মেডিকেল করেছিলাম, মেডিকেলে ধরা পড়েছিল সুগার। কত আছে ফাস্টিং, পিপি, HbA1c কত আছে? আমার 270 ফাস্টিং। আচ্ছা, আর পিপি? বিপি নেই। হ্যাঁ, বিপি না, পিপি। ও, কিন্তু ওটা বলতে হবে না, আমি একদম ফাস্টিং করেছিলাম। ঠিক আছে, আপনি HbA1c রিপোর্ট করেছেন? হ্যাঁ, HbA1c রিপোর্ট করেছেন আপনি? না 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 করেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে এটা নিয়ে না একদিন আপনি আলোচনা করুন ডক্টর খান। আমরা অনেক মানুষ আছেন, আমরা আর হাজারবার বললেও কিন্তু তারা বোঝেন না যে HbA1cটা কতটা জরুরি। একজন ব্লাড সুগারের পেশেন্ট, আমরা সবাই ফাস্টিং, পিপি এইটুকুই জানি, কিন্তু অনেক লোক রয়েছে ফাস্টিং পিপিও করে না, ফাস্টিং করেই ছেড়ে দেয়। এই জুনিও ফাস্টিং করে, ফাস্টিং শুধু করে দেখিন এটা বেশি আছে, ইট মিনস পিপিও বেশি থাকবে, করা দরকার নেই। আর ফাস্টিং নর্মাল থাকলে পিপিও নর্মাল থাকবে, করার কি দরকার আছে? ফাস্টিং করেই রিপোর্টিং ওরা বুঝে যায়। এটা কিন্তু ঠিক নয়। আপনি ওষুধ খাচ্ছেন, তারপরেও কিন্তু ট্রিটমেন্টে রয়েছেন, তারপরেও আপনার কিন্তু সুগার 240 সামথিং আপনি বললেন, আনকন্ট্রোল ডায়াবেটিস আপনার রয়েছে। আপনি রানাঘাট থেকে বলছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, দমদম আমাদের চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা আপনি আমাদের সঙ্গে একবার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করুন, খুব তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পাবেন, সুগার লেভেলটা কন্ট্রোলে আসবে, আর অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ওই আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা বলছি।
হ্যাঁ, আমতলা থেকে কে বলছেন? সুদীপ পাত্র। বলুন। আমার এই 15 দিন ধরে পায়ের পিছনের মাথুরটা প্রচন্ড পেন হচ্ছে। আর এইটুকুই হচ্ছে, পায়ের পিছনের মাথুর প্রচন্ড পেন হচ্ছে। কোনো এক্সরে রিপোর্ট, ঠিক আছে, কোনো ট্রিটমেন্ট কিছু করিয়েছেন? না, ট্রিটমেন্ট একটা করিয়েছি, একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে, ডক্টরকে দেখিয়েছি, উনি একটা ভিটামিন ক্যাপসুল দিয়েছে। কমেনি? না, কমেনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলছেন কাফ মাসল আপনার পেইন করছেন, আপনি বললেন তো ভিটামিন আপনি ওষুধ খেয়ে আপনি রেজাল্ট পাচ্ছেন না। আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, তারপর ফার্দার যা যা বলা থাকবে আমি সেখানে বলে দেবো। আচ্ছা, আমি আরেকবার একটু আপনাদেরকে বলে দেবো যে এই যে ফোন নাম্বারটা দেখছেন, এই যে হলুদ বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার, এই নাম্বারেই ফোন করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য। আপনি দেখাতে চাইছেন, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, এবং আপনি জানতে চাইছেন কোথায় কবে চেম্বার, সেটাও কিন্তু এই নাম্বারেই ফোন করে আপনাকে জানতে হবে। এটা একটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। আর কবে কোথায় চেম্বার ডিটেলসটা দেখুন আসছে স্ট্রিপে, বিভিন্ন জায়গায়, বর্ধমানে কবে, বোলপুরে কবে, পুরুলিয়ায় কবে, আসানসোলে কবে, এরকম তারিখ দিয়ে দিয়ে চেম্বার আসছে। যার যেটা নিয়ারেস্ট চেম্বার সেই সেখানকার জন্য এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। কলকাতায় দমদম জংশনে আপনারা পাবেন চেম্বার প্রত্যেক বৃহস্পতিবার দিন এবং প্রত্যেক রোববার দিন। শুক্রবার পাবেন হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রোববার ফার্স্ট হাফটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, সেকেন্ড হাফটা হচ্ছে দমদম। আর তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন প্রত্যেক বুধবার হাওড়া ময়দানে চেম্বার। এটা একদম নিয়মিত চেম্বার। এর বাইরে প্রত্যেকটা জেলায় চেম্বার রয়েছে এবং ভারতবর্ষের দুটো রাজ্য, আসামের গৌহাটিতে চেম্বার এবং ত্রিপুরার আগরতলাতে চেম্বার রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। আমাদের প্রত্যেক দিনই কিন্তু অনুষ্ঠানে বুধ থেকে রবি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা হয়, যে কোন রোগের কী ট্রিটমেন্ট রয়েছে, আদৌ সেই ট্রিটমেন্টটা ভারতীয় আয়ুর্বেদের দ্বারা সম্ভব কিনা। এই যে অ্যাজোস্পার্মিয়া, অনেকেই হয়তো নতুন শুনছেন যে তাই হয় নাকি, পুরুষদের স্পার্ম কাউন্ট একদম 0 হয় নাকি। আজকে কিন্তু এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম সেটা হয় এবং এটা কিউরেবল ডিজিজ, মানে হলে আশা ছাড়া যাবে না। একদমই নার্ভাস হওয়ার কোনো দরকারই নেই, কেন কি প্রচুর লোক, অনেক লোকই এই প্রবলেমটা শুনেই নার্ভাস হয়ে যায় আর মাইন্ডে অনেক কিছু নেগেটিভ থটস চলে আসে যে আমি জীবনে কোনো দিন বাবা হতে পারবো না, ফাদার হতে পারবো না। এটা কিন্তু কোনো দিনই মাথায় নিয়ে আসবেন না। প্রপার ট্রিটমেন্টে আসুন, এর 110% রেজাল্ট রয়েছে। আমরা প্রচুর পেশেন্টদেরকে রেজাল্ট করিয়ে দিয়েছি। তো এটা নিয়ে শুধু আপনাকে একটা স্টেপ, আপনাকে শুধু আমাদের চেম্বার পর্যন্ত আসতে হবে, আপনাদের প্রবলেমটা শেয়ার করতে হবে, ফার্দার ট্রিটমেন্টের দায়িত্ব আমাদের। এবং এটা মোটামুটি কতটা টাইম স্পেন্ড করতে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে? 3 থেকে 6 মাস আমরা সময় নিই। 3 থেকে 6 মাসের মানে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মান্থ। ওকে, আমাদের হাতে আজকে আর সময় নেই, সুতরাং কঠিন রোগটার নাম হতে পারে কিন্তু রোগটা সেরে যাবে, এটুকু ধারণা নিয়ে আপনারা ভারতীয় আয়ুর্বেদের হাত ধরতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।